রাশিক। স্বাগত সবাইকে। আপনি শুনছেন ঢাকা FM 90.4। শুরু হলো আপনাদের খুব প্রিয় একটি অনুষ্ঠান এবং অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান। বুঝতেই পারছি ঢাকা FM 90.4 সারাদিনে এত কল রিসিভ করে। যদিও নিয়মটা ছিল যে শুধুমাত্র অনুষ্ঠান চলাকালীন সময় কল করবেন, কারণ কল করবার জন্য এই অনুষ্ঠানটি, যে অনুষ্ঠানের নাম কল রাশেক। এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন আমাদের সবার প্রিয় জনাব রাশেক রহমান, এবং গত কয়েকটি এপিসোডে আপনারা যেই সাড়া আমাদেরকে দিয়েছেন, আপনারা যে সাপোর্ট করেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন স্যার। আসসালামু আলাইকুম, স্বাগত জানাই ঢাকা FM 90.4 স্টুডিওতে। জুয়েল, তোমাকে ধন্যবাদ, এবং ঢাকা FM 90.4 এর অগণিত দর্শক শ্রোতা, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আজকের এই সন্ধ্যায় অথবা সুন্দর রজনীতে। আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের অনুষ্ঠানটা আমরা একটু অন্যভাবে করতে চাই। আমি কিছুদিন আগে ফেসবুকে আমার টাইমলাইন ব্রাউজ করার সময় হঠাৎ করে দেখি যে একটা ইয়াং, খুবই তারুণ্যদীপ্ত, সতেজ, উজ্জীবিত একজন যুবক, সে অসম্ভব আবেগী কণ্ঠে গান গাচ্ছিল। আমার খুব প্রিয়, তার নাম বাঁধন। তার পুরো নাম তরিকুল ইসলাম বাঁধন, বরিকুল ইসলাম বাঁধন, এবং যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ শাখার। তো তার গলায় গান শোনার পরে আমি তাকে আমন্ত্রণ জানিয়েছি আজকের অনুষ্ঠানে। তার কণ্ঠে আমরা আবারও একটু গান শুনতে চাই। আসলে আমার মনে হয় আগেরও কোনো একটা এপিসোডে আমি বলেছিলাম যে গান এমন একটা ধারণা বা এমন একটা ব্যাপার যে এই গান দিয়ে মানুষ যুদ্ধ যেমন করতে পারে, যুদ্ধ জয় করতে পারে, স্বপ্ন দেখতে পারে, আবার বিষণ্ণতাকে কাটিয়ে নতুন করে স্বপ্ন দেখার এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার যে শক্তি, তাও খুঁজে পায়। তাই আমি মনে করি যে আজকের অনুষ্ঠানে সর্বপ্রথম আমি বাঁধনকে দিয়েই শুরু করি। বাঁধন, তুমি কেমন আছো? জি, ভালো আছি। আপনারা কেমন আছেন? আমরা সবাই ভালো। তোমার দেশের ওই কথা একটু বলো দর্শকদের জন্য। ভাই, আমার দেশের বাসা হচ্ছে কুষ্টিয়াতে, কুষ্টিয়া মিরপুর থানা। আমি লালন সাইদির পুণ্যভূমির একজন সন্তান হিসাবে আমি নিজেকে সত্যি গর্বিত মনে করি। আচ্ছা, আমরাও তোমাকে সাথে পেয়ে গর্বিত বোধ করছি। নিশ্চয়ই। তা তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়ে পড়ালেখা করছো? ভাই, আমি সঙ্গীত বিভাগ থেকে অনার্স শেষ করেছি। আচ্ছা, ভেরি গুড। সঙ্গীত বিষয়ে? জি। আচ্ছা, আর কি বলে যে তুমি তো হলেই থাকো, তো কত বছর আগে ঢাকায় আসলে? ভাই, আমি ঢাকা আসছি হচ্ছে 12 সালে, এবং 12-13 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে আমি ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। তখন থেকেই আমার সঙ্গীত এবং রাজনীতির পাশাপাশি সব কিছুই আমি চালিয়ে গেছি। এবং আমি মনে করি সঙ্গীত হচ্ছে যোগাযোগের সর্বশ্রেষ্ঠ মাধ্যম। সঙ্গীত দিয়ে মানুষকে যেভাবে আকৃষ্ট করা যায়, পৃথিবীর আর কোনো মাধ্যম দিয়ে ওইভাবে আকৃষ্ট করা যায় না। ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। আমি দুটো প্রশ্ন তোমার কাছে রাখতে চাই। একটা হচ্ছে কি কারণে তুমি ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়লে, এক। আর 2 নাম্বার প্রশ্ন, তোমার ব্যক্তিগত ভালো লাগা সঙ্গীত, এবং অবশ্যই তুমি একজন প্রগতিশীল মনের অধিকারী। এই দুয়ের সমন্বয়ে ছাত্র রাজনীতি থেকে তুমি কি পেলে? ভাই, আসলে প্রাপ্তির খাতাটা আমি বলবো যে আমি যেভাবে শুরু করেছি, আমার প্রাপ্তির খাতা আমার জায়গা থেকে আমি সন্তুষ্ট। আর রাজনীতি আর সংস্কৃতির জায়গাটা যদি আপনি লক্ষ্য করেন, এখানে খুব একটা পার্থক্য নেই। আমরা যদি স্বদেশী আন্দোলন থেকে শুরু করে আমাদের মহান ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধে আমরা দেখেছি বহু স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে বহু গান রচিত হয়েছে, যে গানগুলি আমাদের রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের শক্তি, সাহস, প্রেরণা জুগিয়েছে। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করে থেকে অসংখ্য কালজয়ী গান আমরা দেখেছি, যে গানগুলি আমাদের কণ্ঠশিল্পীরা, কণ্ঠযোদ্ধারা, তারা রণাঙ্গনে যোদ্ধাদের মতোই কাজ করেছেন। তো কি বলে ছাত্র রাজনীতি কেন জড়ালে? ছাত্র রাজনীতিটা আমার প্যাশন ছিল। আমি যখন কলেজে ভর্তি হই তখন থেকে আমার ছাত্র রাজনীতিটা আমাকে আকৃষ্ট করে, এবং আমি মহান মুক্তিযোদ্ধা এবং বঙ্গবন্ধুর যে আত্মজীবনী যখন পড়েছি, তখন যে তার ত্যাগ দেখেছি, ত্যাগ দেখে আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসাবে আমি মনে করি আমার এই দেশ জাতির জন্য কিছু করার আছে, এবং সেই করার সর্বশ্রেষ্ঠ জায়গাটা হচ্ছে আমি মনে করি রাজনীতি। তো তোমার বিশ্ববিদ্যালয়তে এখন আর কোনো সেশন জট নাই? জি না। এবং ছাত্র রাজনীতি কেন্দ্রিক অনেক সন্ত্রাসের কথা বিভিন্ন সময় আমরা বিভিন্ন গণমাধ্যমে পড়ি। আমি একটু তোমার ব্যক্তিগত জায়গা থেকে জানতে চাই,
এই বিষয়ে তোমার বিশ্লেষণ কি? আমরা বিগত সময়ে দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে অন্য যে ছাত্র সংগঠনগুলি ছিল, ছাত্র দল এবং যে প্রতিক্রিয়াশীল যে সংগঠনগুলি ছিল, আমরা শুনেছি যে অস্ত্রের ঝনঝনানি এবং বিভিন্ন প্রেক্ষাপটে তাদের মধ্যে হানাহানি একটা লেগে থাকতো। কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আমাদের মাননীয় নেতৃত্বে প্রতিশ্রুতি ছিল যে নিয়মিত ছাত্ররাই ছাত্র রাজনীতি করবে। নিয়মিত ছাত্রদের হাতে যখন নেতৃত্ব আসছে, তখন আর আমি দেখেছি যে স্বার্থের দ্বন্দ্বের যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু পরিষ্কার। আদর্শ জায়গার রাজনীতিটাই এখন চলতেছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রলীগের কর্মী হিসাবে আমি নিজেকে সত্যি গর্বিত মনে করি যে ছাত্র রাজনীতি একটি পরিশীল ছাত্র রাজনীতি এবং মডেল রাজনীতির জন্য দৃষ্টান্ত স্থাপন ইতিমধ্যে করেছে। আপনারা বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নিয়ে যে পজিটিভ নিউজগুলি বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে। তোমার বয়স এখন কত? ভাই আমার 24। 24 বছর বয়স। অবশ্য ঠিক আমার সময় আমি যখন ছাত্র রাজনীতিতে পদার্পণ করলাম, তখন বেশিরভাগ ছাত্র নেতা যাদের সাথে দেখা হতো তাদের কারো বয়সী 40-এর নিচে আসলে ছিল না। আমি মনে করি এটা একটা ইতিবাচক পরিবর্তন এসেছে, যেখানে ছাত্রের বয়সেই ছাত্র রাজনীতি করবে এবং ছাত্রত্ব শেষ হয়ে গেলে তার ছাত্র রাজনীতির পথটাও একটা উপসংহারের দিকে যাবে, একটা পরিণতির দিকে যাবে এবং সে পরবর্তী পর্যায়ের যে আরো পরিপক্ক রাজনীতি সেটা হয়তো বা করবে, তাই না? ভাই বিগত সময় দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি যারা করেছেন আমার থেকে মিনিমাম 10 থেকে 15 বছরের বড় ছিল, তারা বয়োজ্যেষ্ঠ। আমরা কিন্তু যারা নেতৃত্বে এসেছি এবার সবাই কিন্তু নিয়মিত ছাত্র। আমি অনার্স শেষ করে মাস্টার্সে পড়তেছি, বা আরো যারা আসছে তারা ম্যাক্সিমাম নিয়মিত ছাত্র। হ্যাঁ, আর 29-এর উপরে ছাত্র রাজনীতি করার সুযোগ আর নাই, সেটাও বিলুপ্ত হয়েছে। তো বাঁধন, তোমাকে একই সাথে অনেক অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে। এবং এই অনুষ্ঠানের এই জায়গাটাতে আমি মনে করি তোমার দরাজ উদার কণ্ঠে আমাদের একটা গান শোনা দরকার। তুমি আজকে কার গান গেতে চাও? আমি লালন সাইদির, আমি ইন্ট্রোডিউসিংয়ে বলেছি যে আমি লালন সাইদির পূর্ণভূমির সন্তান হিসাবে আমি নিজেকে গর্বিত মনে করি যে আমি লালন সাইদির গানকে আমি ধারণ করি। তার গানটা, তার মর্ম যে বাণী, সেটা আমি ভিতর দিয়ে ফিল করি। আমি সেই জায়গা থেকে আমি লালন সাইদির একটি গান শোনাবো। তো শোনাও, আমরা শুনতে চাই। দিন থাকিতে দিনের সাধু কেন জানলে না তুমি, কেন জানলে না সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। জানো না মন খালে বিলে থাকে নামি জল শুকালে, জানো না মন খালে বিলে থাকে নামিন জল শুকালে, কি হবে আর বাধাল দিলে মোহনা শুকনা থাকে, সময় গেলে সাধন হবে না। অসময়ে কৃষি করে মিছে মিছি খেটে মরে, অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে, গাছে যদি হয় বীজের জোরে ফল ধরে না, তাতে ফল ধরে না, সময় গেলে সাধন
হবে না। বাহ অপূর্ব অপূর্ব। স্যার, আমার মনে হয় যে একটা গান পুরোটা না শুনে আমরা একটু একটু করে শুনি, আমরা একটা মিস করে করতে শুনবো। চাই না, এত দারুণ লাগছে। তবে আজকে আমার এই প্রোগ্রামের সবচেয়ে বড় সার্থকতা হচ্ছে যে যে স্লোগান ধরে দেশের জন্য, জি। যে সংগ্রাম করে, প্রতিবাদ করে, আন্দোলন করে সড়কে, তার গলায় যত সুর, এত দরদ আছে, এবং এই জিনিসটা যে আমি উপস্থাপন করতে পারলাম সমস্ত বাংলাদেশের কাছে, জি। এটা খুব বড় একটা ব্যাপার। অর্থাৎ ছাত্র রাজনীতি যারা করেন তারা শুধু প্রতিবাদই করেন না, তারা শুধু আন্দোলনও করেন না, তারা বাংলাদেশের সংস্কৃতিকে ধারণ করেন, নিশ্চয়ই। এবং তাদের ভিতরে অসম্ভব একটা রোমান্টিক মননের অবস্থান আছে। তো থ্যাংক ইউ বাদন, আমি স্পিচলেস। আই হোপ আমাদের দর্শকরাও খুব পছন্দ করেছে। দোয়া রাখবেন ভাই আমার জন্য। হ্যাঁ, গান গেতে হবে, রাজনীতি করতে হবে, সবই করতে হবে, তাই না? তো আসো আমরা নেক্সট ফোন কল রিসিভ আমরা ফোন কলে যাব, তার আগে একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসছি। চলছে কল রাশেক, ফোন করুন 096114422 এই নাম্বারটি বারবার বলতে গেলে আমার একটু ভয়ই লাগে, বিকজ এত কল আসে, আমরা তো সবগুলি কল রিসিভ করতে পারি না, যেহেতু এটি একটি 1 ঘন্টার অনুষ্ঠান। আশা করছি যে আপনারা সেটা বুঝতে পারবেন এবং আমাদেরকে SMS করতে পারেন 16260 এই নাম্বারে। অ্যান্ড অফকোর্স আজকে আমাদের যে স্পেশাল গেস্ট আমি বলবো, এত চমৎকার গাইতে জানে, সঙ্গীতে পড়ালেখা করছে এবং বাঁধন যিনি সভাপতি হিসেবে রয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে। বাংলাদেশের যে কোনো গণমাধ্যমে সাধারণত অতিথি করে নিয়ে আসা হয় মন্ত্রী, এমপি, বড় বড় মানুষদেরকে। আমাদের এই অনুষ্ঠান সত্যিকার অর্থে আবাল বৃদ্ধ বনিতা সকলের, সুতরাং এখানে প্রত্যেক মানুষ যার অনন্য কিছু দেওয়ার আছে তারাই স্বাগত, তাদেরকে আমরা নিয়ে আসার চেষ্টা করবো। স্যার, আপনি একটা কথা বলেন, যেটা হচ্ছে যে যার ভেতরে যে নিজে তরুণ মনে করে, নিজেই এক্স্যাক্টলি তারুণ্য যার মধ্যে রয়েছে, তারাই অনুষ্ঠানে স্বাগত। ওকে, সঙ্গে থাকুন, যাচ্ছি ছোট্ট একটা ব্রেকে। চলছে কল রাশেক অন ঢাকা FM 90.4। কল রাশেক। আছেন আমি একসাথে আমাদের টাইম, আমাদের গেম অন অফলাইন অনলাইন, আমাদের নিত্য নতুন স্টাইল, রবির ডিজিটাল লাইফস্টাইল। রবি নাম্বার 1 ডিজিটাল লাইফস্টাইল নেটওয়ার্কে এখন হোয়াটসঅ্যাপ ভিডিও কলিং ফ্রি পাচ্ছেন 228 টাকা রিচার্জে 1.5 GB প্যাকের সাথে। রবি। পেয়ে গেলে টক টাইম, কি দারুণ ফিলিং, ননস্টপ চলবে কথার রবাইনে, আমরা চলবো হাজার মাইল, রবির ডিজিটাল লাইফস্টাইল। রবি নাম্বার 1 ডিজিটাল লাইফস্টাইল নেটওয়ার্কে এখন 20 টাকা মিনিট কার্ড রিচার্জে জিতুন লাখ লাখ টাকা সহ আকর্ষণীয় সব পুরস্কার। রবি। ফোনে ফোনে খেলা হবে, জিতবে টাকে, জীবনকে এনে দেবে পাওয়ার প্লে, আমরা শেয়ার করি স্মাইল, রবির ডিজিটাল লাইফস্টাইল। রবি নাম্বার 1 ডিজিটাল লাইফস্টাইল নেটওয়ার্কে 1 GB ইন্টারনেট মাত্র 89 টাকায়, সাথে থাকছে দুর্দান্ত সব গেমস। রবি। Study abroad, English learning, university admission, career related সবকিছু জানতে শুনুন সাইফারস ক্যারিয়ার শো। সাইফারস ক্যারিয়ার শো রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্রবার ঠিক রাত 10:30টায়। শুধুমাত্র ঢাকা FM 90.4 এ। আমার ভাই অল্পতে বসায় না। ব্রেকফাস্টে কড়া ফেসবুক নিউজের সাথে মগ ভর্তি হোয়াটসঅ্যাপ, লাঞ্চে ফুল প্লেট লেটেস্ট ভিডিও, আর ডেজার্টে ননস্টপ মিউজিক। ডিনারে গরম গরম মুভি ডাউনলোড। আর যেখানেই হোক ইন্টারনেটে নো ডায়েটিং, সপ্তাহে 7 দিন ভরপেট ব্রাউজিং। ইন্টারনেট ব্যবহারে যারা একদমই ডায়েটিং পছন্দ করেন না, তাদের জন্য এখন 2 GB মাত্র 129 টাকায় 7 দিনের জন্য বাঙালি। তার পুড়ে গেল নাকি? আপনার কারখানার স্বাস্থ্য ও সেফটি বিষয়ে সেফটি কমিটির সাথে যোগাযোগ করুন। তারা কারখানা কর্তৃপক্ষকে সাথে নিয়ে কর্মক্ষেত্রে শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করে। নিরাপদ কর্মপরিবেশ করতে প্রত্যেক কারখানায় সেফটি কমিটি থাকা বাধ্যতামূলক। বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কর্তৃক প্রচারিত। ফেসবুক ফ্রেন্ডস সবাই অপেক্ষায়, কোনো আপডেট নেই শেফালির। ওয়েট, বন্ধ থাকা রবি সংযোগ চালু করে ঘর থেকে বেরিয়ে গেলেন শেফালি। ইয়েস, শেফালির ফোনে চলে এলো 9 টাকায় 1 GB ইন্টারনেট। এখন
এখনই কিছু সেলফি তুলে আপলোড করে দিচ্ছেন শেফালি। এবার রিচার্জ পয়েন্টে 19 টাকা রিচার্জ করে পেয়ে গেলেন সর্বনিম্ন কল রেট। রিকশায় সেলফি তুলতে তুলতে বাসার পথে শেফালি। আপনিও বন্ধ সংযোগ চালু করে ফিরে আসুন রবিতে। বিস্তারিত জানতে ভিজিট www.robi.com.bd। রবি। পেয়ে গেলে টক টাইম কি দারুণ ফিলিং, ননস্টপ চলবে কথার লম্বা ইনিংস। আমরা চলবো হাজার মাইল, রবির ডিজিটাল লাইফস্টাইল। রবি #1 ডিজিটাল লাইফস্টাইল নেটওয়ার্কে এখন 20 টাকা মিনিট কার্ড রিচার্জে জিতুন লাখ লাখ টাকা সহ আকর্ষণীয় সব পুরস্কার। রবি। আছেন আমি একসাথে আমাদের যাই, আমাদের গেম অন অফলাইন অনলাইন, আমাদের নিত্য নতুন স্টাইল, রবির ডিজিটাল লাইফস্টাইল। রবি #1 ডিজিটাল লাইফস্টাইল নেটওয়ার্কে এখন হোয়াটসঅ্যাপ ভিডিও কলিং ফ্রি পাচ্ছেন 228 টাকা রিচার্জে 1.5 GB প্যাকের সাথে। রবি। মুড আছে কত শত, মুড আছে বাজে, মুড যদি অফ থাকে বসে না সে কাজে। অন মুড গন মুড সিচুয়েশন করা, কুল কুল হট মুডে চোখ ছানা বড়া, ব্যাড স্যাড মুড সব ফিক্স করে নিতে খুঁজে দেখো কে পারে গুড মুড দিতে। চোখ বুঝে মুখে দাও বা মুখে দিয়ে বুঝো, মিস্টার ম্যাঙ্গোতে সব গুড মুড খুঁজো। সিচুয়েশন হোক যতই ম্যাঙ্গাত্মক, কাঁচা আমের স্বাদে ব্রাউন মিস্টার ম্যাঙ্গো, গুড মুড গ্যারান্টেড। চুপচাপ বসে থাকাটা আমার ধাতে নেই। হাত ভাঙা তো কি হয়েছে, প্রতিদিন ফেসবুকে সাইট সিং চলবেই। সন্ধ্যায় ইমোতে ওয়াইল্ড আড্ডা হবে, আর রাতে ক্যাম্প করবো ইউটিউবে। ঘুম না আসলে জঙ্গলে খালি পায়ে একা একা ব্রাউজিং। সো নেক্সট 7 দিন অনলাইনে দুমায় ট্রাভেলিং। মেপে মেপে ইন্টারনেট ইউজ যাদের পোষায় না, তাদের জন্য বাংলা লিংকে 2 GB ইন্টারনেট মাত্র 129 টাকায় 7 দিনের জন্য। বাংলা লিংক। কল রাশিক। ফিরে এলাম আবারও, চলছে কল রাশিক অন ঢাকা FM 90.4। এসএমএস নাম্বারটা একটু মনে করে দিই, 16260 SMS। আর যারা কল করতে চান এই অনুষ্ঠানে লাইভ কথা বলতে চান জনাব রাশিক রহমানের সঙ্গে, তারা ডায়াল করবেন 09611444222 09611444222। গত অনুষ্ঠানে আমাদের সঙ্গে সংযুক্ত ছিল আমাদের বন্ধু শ্যামল মল্লিক মৌলভীবাজার থেকে। তাকে আমরা পেয়েছি, দেখি তার জন্য কোনো শুভ সংবাদ রয়েছে কিনা। হ্যালো শ্যামল মল্লিক, শুনতে পাচ্ছেন? জি স্যার, জি ভাইয়া আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সঙ্গে থাকুন, আপনার সঙ্গে কথা বলবেন জনাব রাশিক রহমান। জি জি। শ্যামল মল্লিক কেমন আছেন? জি ভাইয়া আমি অনেক ভালো আছি। আপনার সাথে মানে আজকের প্রথমেই কথা বলতে পেরে আমি ভীষণ আনন্দিত। আমার ভেতরে একটা রোমান্স কাজ করতেছে। রোমান্স কাজ করছে? আচ্ছা, কুলাউড়ার মৌলভীবাজার সরকারি কলেজে অধ্যয়নরত শ্যামল মল্লিক, তার ভিতরে রোম্যান্স কাজ করছে, তো দ্যাটস ভেরি গুড। তো আমি আপনাকে, আপনি গত প্রোগ্রামে ফোন করেছিলেন, তো আপনার একটা সেদিন সৈয়দ ইস্তিয়াক রেজা 71 টিভির যিনি সংবাদের প্রধান এবং তাদের চিফ অপারেটিং অফিসার, তিনি উপস্থিত ছিলেন। আপনার জীবনের যেই গল্পটা আমরা শুনলাম, যে আপনি প্রচুর পরিশ্রম করে অনেক ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে লেখাপড়া চালিয়ে যাচ্ছেন, এবং আপনি রং মিস্ত্রির কাজও করেছেন এবং আরো হরেক রকমের কাজ করার মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তো এই ঘটনাটি আমরা অনেকের কাছে জানিয়েছি, এবং সবচেয়ে সুখের বিষয় হচ্ছে আপনি জেনে আনন্দিত হবেন যে জনাব গোলাম দস্তগীর গাজী এমপি, বীর প্রতীক, একজন বীর মুক্তিযোদ্ধা, তার সন্তান জনাব গাজী গোলাম মোস্তফা, যিনি যমুনা ব্যাংকের পরিচালক, তিনি আপনার এই ঘটনাটি শোনার পরে আপনাকে আপনার লেখাপড়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর্থিক সহযোগিতা করার প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন। এবং বর্তমানে তিনি কানাডায় অবস্থান করার কারণে তাকে টেলিফোনে আমরা আনতে পারছি না, তবে আগামী 2 সপ্তাহের ভিতরে দেশে ফিরে আসবেন। তো আমরা চাই যে আপনি একটা ছোট দরখাস্ত যদি লেখে আমার সাথে সহযোগিতায় জুয়েল আছে, তার সাথে যোগাযোগ করে যদি আমাদের হাতে দেন, তাহলে সেক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে আপনাকে সহযোগিতা করার তার যে প্রতিশ্রুতিটা, সেটা আমরা বাস্তবে রূপান্তরিত করতে পারবো। এবং আমরা আশা করি গাজী গোলাম মোস্তফা সাহেবের হাত ধরে, আপনাকে খুব বেশি কিছু তার সবার জন্য করা যায় না, আমরা প্রত্যেকের দিকেই নজর রাখতে হয়,
আমার উনি আমাকে যেটুকু বলেছেন তাতে প্রায় 1 লাখ টাকা আপনার জন্য তিনি আর্থিক অনুদান দিবেন, যাতে করে আপনি এখন 2য় বর্ষে আছেন ব্যবস্থাপনা বিভাগে, সেটা শেষ পর্যন্ত যাতে আপনি এগিয়ে যেতে পারেন। তো এটা আমাদের পক্ষ থেকে আপনার জন্য আজকের দিনের উপহার। আসলে মানে আজ পর্যন্ত আমি জীবনে যতগুলো পেয়েছি, ধরুন আমার যতটা পাওয়া আছে, আমার মনে হয় এটাই আমার সবচেয়ে বড় মানে সেরা পাওয়া। আমি ভীষণ আনন্দিত। এমন অসাধারণ কাজের জন্য স্যার, আপনাদের মাধ্যমেই তো এগুলা হয়েছে। এমন অসাধারণ কাজের জন্য স্যার আপনাকে এবং ঢাকা এফএম কে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আপনাদের কাছে এবং যিনি আমাকে হেল্প করবেন তাদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ থাকবো। আমার কাছে ব্যাপারটা খুব বিশেষ এই কারণে যে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, তিনি নিজে একজন সফল ব্যবসায়ী, একজন তরুণ ব্যবসায়ী, তিনি আপনার এই ঘটনা শোনার সাথে সাথে কোনো সংকোচ বা কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই সাথে সাথে বলে বসলো যে রাশেক ভাই আমি তাকে হেল্প করবো এবং তাকে আমি এভাবে হেল্প করতে চাই। এই যে ব্যাপারটা, আর তার থেকেও বড় ব্যাপার, আপনি আমাদেরকে ধন্যবাদ দিচ্ছেন, এর জন্য আমরা কৃতজ্ঞ, আমরা আপ্লুত। কিন্তু একই সাথে আমি আপনাকে ধন্যবাদ দিতে চাই, কারণ আমি তো মনে করি আপনি যেভাবে লেখাপড়া করছেন, যে পরিশ্রমের মধ্যে দিয়ে, এটা সমস্ত বাংলাদেশের একটা উদাহরণ হতে পারে। অর্থাৎ লেখাপড়া করলে যে আর অন্য কোনো কাজ করা যাবে না, এবং যে কোনো শ্রমেই যে আত্মসম্মান আছে, সম্মান আছে, এই যে ব্যাপারটা, এটাকে আজকে 2017 সালে আমাদের দেশে প্রতিষ্ঠিত করা দরকার। অর্থাৎ আমি একজন সুস্থ মানুষ, আমার 2টি সচল হাত আছে, 2টি পা আছে, আমি আত্মবিশ্বাসী, আমি আত্মপ্রত্যয়ী, আমি জ্ঞানী হতে চাই, আমি শিক্ষিত হতে চাই। সেই পথে প্রয়োজন হলে আমি শারীরিক পরিশ্রমও করতে পারি, এবং তাতে কোনো শ্লাঘা বা কোনো লজ্জা বোধ করার যে এই অনুভূতির যে কোনো স্থান নাই। এটাই আপনার দ্বারা আমি আমি এই আবেগটা, এই অনুভূতিটা অনুভব করছি। এবং আমি মনে করি যে আজকের এই অনুষ্ঠানের এটি একটি ছোট ঘটনা, কিন্তু আজকে যারা কল রাশেক শুনছেন তারা সকলেই এই ছোট ঘটনাটি তাদের হৃদয়ের মাঝে স্থান করে দিবেন। কারণ আর যাই হোক, আর 10টি উন্নত বিশ্বে কিন্তু ছেলেমেয়েরা লেখাপড়া করার সময় লেখাপড়ার পাশাপাশি তারা বিভিন্ন জায়গায় কাজ করে, এবং যেই কাজই তারা করুক না কেন তারা লজ্জাবোধ করে না। এবং আমি মনে করি এই চেতনাটি যদি সমস্ত দেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া জাগ্রত করা যায়, তাহলে বঙ্গবন্ধুর এই বাংলাদেশে আগামী দিনে হাহাকার করা, নৈরাশ্যে ভোগার তরুণ প্রজন্মের কাউকে খুঁজে পাওয়া যাবে না। ইচ্ছা থাকলে যে উপায় হয়, where there is a will there is a way, এই যে কথাটা, এটা আপনাকে দেখলে সত্য প্রমাণিত হয়। এবং কিছুদিন আগে আপনি জানবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের খুব স্বনামধন্য একজন অভিনেতা, যার নাম ডেনজেল ওয়াশিংটন, তিনি বলছিলেন, ইফ ইউ ফল 7 times you rise 8 times, মানে আপনি যে 7 বার পড়ে যান আপনি 8 বার উঠবেন, এটাই বাস্তবতা, এবং এর মধ্যে দিয়ে এগিয়ে যাবেন। এবং তিনি বলছিলেন তার যেই শিল্প, তিনি একজন অভিনেতা, তার শিল্পের ব্যক্তিদের কথার উদাহরণ ধরেই বলছিলেন। তো আমি সেটাকে 100% অনুকরণ না করে যদি বলি, তাহলে এইভাবে বলতে পারি যে ইফ লাইফ হ্যাড বিন ইজি, জীবন যদি এতই সহজ হতো তাহলে আজকে বঙ্গবন্ধুকে আমরা পেতাম না। জীবন যদি এত সহজ হতো তাহলে আমরা মহাত্মা গান্ধীকে পেতাম না। জীবন যদি এত সহজ হতো তাহলে আমরা নেলসন ম্যান্ডেলাকে পেতাম না। এবং জীবন যদি এতই সহজ হতো তাহলে আমরা হয়তোবা মার্টিন লুথার কিংকে পেতাম না। অর্থাৎ জীবন কঠিন, জীবনের বাস্তবতা বড্ড রূঢ়, তার মধ্য দিয়ে যারা সংগ্রাম করে এগোতে পারে, যাদের ত্যাগ, সাহস, এগুলোকে দেখে অনেক কিছু শেখার আছে, এবং তারাই আসলে জীবনে অমর হয়ে থাকে। সো আমি মনে করি আপনার এই আর্থিক সহযোগিতা আপনার কাজে লাগবে, এবং এই আর্থিক সহযোগিতার পরেও আপনার কাছে আমার আহ্বান থাকবে, আপনি যে পরিশ্রম করে লেখাপড়া করছেন এই কথা আপনার আশেপাশের প্রত্যেককে জানাবেন। কারণ এও সত্য যে একা একা কথা বললে হয় কত পাগলের প্রলাপ বকা, দুজনে কথা বললে হয় কথোপকথন, আর 3 জনে কথা বললে তা বিপ্লবে রূপান্তরিত হয়। তো আমি মনে করি শ্যামল মল্লিক সাহেব, আপনার ঘটনাটি ছড়িয়ে যাবে, বাংলাদেশের প্রান্তের প্রান্তের প্রত্যেকটি ছেলে মেয়ে চেষ্টা করবে অসম্ভব পরিশ্রমের মধ্যে দিয়ে তাদের স্বপ্ন, তাদের লক্ষ্য, তাদের যেই আশা আকাঙ্ক্ষা তাকে পরিপূর্ণ করবে। আপনি ভালো থাকবেন, আপনি আমাদের জন্য দোয়া করবেন, এবং যে কোনো সময় প্রয়োজন আমাদের সাথে। জি বলেন। স্যার আমি তো, আমার মনে হয় স্যার আমি তেমন একটা কিছু করিনি, যদি আমি মানে এইগুলা কাজ করছি, কিন্তু স্যার মানে আমি ওই পত্রিকায় দেখলাম মানে একজন ভাই বিসিএস ক্যাডার হইছে, হ্যাঁ, তো উনি বিসিএস পরীক্ষা আগের দিন দেওয়া পর্যন্ত, মানে বিসিএস দেওয়ার আগের দিন পর্যন্ত
উনি ওই ব্যানে করে বিভিন্ন বাড়িতে গিয়ে মুরগি বিক্রি করেছে। স্যার এর চেয়ে বেশি মানে ইন্সপায়ার হওয়ার মতো কি থাকতে পারে স্যার? আমি কথাটা বুঝিনি, আরেকবার একটু বলবেন কাইন্ডলি। জি জি, মানে ওই কয়দিন আগে প্রথম আলোতে দেখছি মানে একজন ভাই বিসিএস এ ওই বিসিএস মানে বিসিএস পাস করে একটা সরকারি কলেজের টিচার হয়েছেন। তো ওনার নাম ঠিক মনে করতে পারতেছি না। তো ওনার বিসিএস পরীক্ষা দেওয়ার আগের দিন পর্যন্ত মানে বেনে করে মুরগি বিক্রি করেছেন মানুষের বাড়িতে। জি জি, এটা মানে খুব ইন্সপায়ার হওয়ার মতো। এটা যেমন ঠিক আছে, আমি জিনিসটাকে এভাবে দেখি। জি জি, আপনি মনে করছেন আপনি এমন কিছু করেন নাই, আমি জিনিসটাকে অন্যভাবে দেখি যে অনেকের সুযোগ থাকলেও তারা আপনার মতো পরিশ্রম করে না, সুতরাং অনেক কিছু করেছেন, এটা এক। 2 নাম্বার কথা হচ্ছে বিসিএস যদি নাও হতে পারেন, জীবনের কি এখানে ইতি? সবাই কি বিসিএস ক্যাডার পাস করবে? কেউ শিক্ষক হবেন, কেউ গায়ক হবেন, কেউ রাজনীতিবিদ হবেন, কেউ ডাক্তার হবেন, কেউ ইঞ্জিনিয়ার হবেন। সকলের এই যে সম্মেলন, এর মধ্য দিয়ে একটা অসম্ভব সমীরণের সুন্দর দেশ তৈরি হয়, এটাই বাস্তবতা। আর বিসিএস ক্যাডার, আমার বাবা নিজে একজন আমলাদ ছিলেন, এটা যেমন একটা অসম্ভব প্রাসঙ্গিক একটি অঙ্গাঙ্গিক অংশ এই জাতি গঠনের বা জাতি সৃজনের বা জাতি সৃষ্টির, ঠিক একই সাথে যে কোনো পেশার, যে কোনো বৃত্তির মানুষও বড্ড বেশি প্রাসঙ্গিক এই জাতিকে গড়ে তোলার ক্ষেত্রে। আমাদেরকে মনে রাখতে হবে যে 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে শুধুমাত্র সেনাবাহিনীর সদস্যরা যুদ্ধ করেননি বা শুধুমাত্র পুলিশ বাহিনীর সদস্যরা যুদ্ধ করেননি। বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা, কৃষক, শ্রমিক, মজুর, প্রত্যেকটি কুলের মানুষ হৃদয়ের সকল বিশ্বাসকে শক্তিতে রূপান্তরিত করে যুদ্ধ করে একটা সোনার বাংলা তৈরি করতে চেয়েছেন। এই যে ব্যাপারটা, এই সংগ্রাম, এই যুদ্ধ, এই আন্দোলন আজও শেষ হয়নি। তার কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আমরা এখনো একটা উন্নত বাংলাদেশ তৈরি করতে চাচ্ছি। সুতরাং আপনিও বিসিএস ক্যাডার সার্ভিসে একজন হতে চান আমি জানি, কিন্তু আমি শুধু আপনি একটা কথা বলতে চাই, যিনি পরিশ্রম করতে পারেন, যার ভিতর সততা আছে, তার জন্য বিসিএস হওয়া বা না হওয়ায় কিছুই যায় আসে না। সে জীবনে একটা অসম্ভব মহৎ গৌরবোজ্জ্বল জায়গা দখল করে নিতে পারবে। তো আমি আপনার জন্য অনেক অনেক দোয়া করি, অনেক শুভকামনা থাকলো। আবারও বলছি, যে কোনো সময় আপনি চান আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি ভালো থাকবেন, আর কথা হবে, এবং অনেক অনেক শুভকামনা, অনেক সাফল্য আশা করি আপনার জন্য। ধন্যবাদ। আপনাদের জন্য জি, আপনাদেরও দীর্ঘ জীবন কামনা করি। আসলে আমার কাছে মানে স্বপ্নের মতো, এত বড় বড় মানুষ, এত মানে ধরেন সমাজের একদম সর্বশেষের মানুষের হেল্প করার যে দৃষ্টান্তটা, এটা আমার দেখা প্রথম স্যার। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আপনার মতো একজনের সাথে রেডিওতে কথা বলে এটা আমার প্রথম। আপনার মতো অনেক পরিশ্রমী মানুষের সাথে আমার প্রতিদিন দেখা সাক্ষাৎ হয়, কিন্তু গণমাধ্যম, রেডিওর মাধ্যমে কথা হওয়া, এটা একটা বিরাট বড় প্রাপ্তি। আমি আল্লাহ তাআলার কাছে খুবই কৃতজ্ঞ। আপনি ভালো থাকবেন, ধন্যবাদ। তার মানে স্যার আমরা দৃষ্টান্তমূলক কিছু করতে পেরেছি, এটা আমার জন্য অনেক ভালো লাগছে। আমরা দৃষ্টান্তমূলক যতটুকু না করতে পেরেছি, তার থেকে বেশি শ্যামল অনেক বেশি দৃষ্টান্ত স্থাপন করছে। তোমার অনুভূতি কি বলো? ভাই সত্যি সমাজের জন্য একটি দৃষ্টান্ত বলতে পারি। উনি যে একটি উদাহরণ দিয়েছেন যে আমাদের একজন শিক্ষা ক্যাডার, প্রথম আলোতে এবং বিভিন্ন পত্রিকাতে আমরা দেখেছি যে তাকে নিয়ে ফিচার হয়েছে, যে তিনি যে ডিম বিক্রি করে বা মুরগি বিক্রি করে একজন ক্যাডার হয়েছে। তার যে সংগ্রাম, যে সে যে বড় হবে, তার যে সাফল্যের যে উচ্চ শিখরে উঠবে, এই সংগ্রামটাই হচ্ছে সমাজকে একটা নতুন শিক্ষা দেয়। কিন্তু এখানে কিন্তু একটু অনন্য একটা ব্যাপার আছে শ্যামলের ব্যাপারে। দেখো, তুমি যখন ডিম বিক্রি করছো, তখন কিছুটা তুমি নিজের পরিস্থিতি নিজে নিয়ন্ত্রণ করতে পারছো। ছোট হোক মাঝারি হোক, এটা একটা ব্যবসা। তুমি কখন ডিম বিক্রি করবে, কখন করবে না, বা কখন তুমি তোমার পণ্যটি বাজারজাত করার জন্য বের হবে, এটা তোমার নিজের উপর নির্ভরশীল। কিন্তু শ্যামলের জীবনের সবচেয়ে বড় সীমাবদ্ধতা ছিল যে সে অন্যের উপরে নির্ভরশীল, অন্যের নির্দেশনার উপর নির্ভরশীল। অর্থাৎ সে যখন রং মিস্ত্রি হয়ে কাজ করছে, সে তার নিজের মনের ইচ্ছা মতো কাজ করতে পারছে না। তার মানে তাকে যে কাজটি দিচ্ছে, তিনি তাকে যখন যেখানে উপস্থিত হতে বলবেন, তখন তাকে সেখানে উপস্থিত হতে হবে। সুতরাং এই বাস্তবতায় লেখাপড়া চালিয়ে যাওয়া বড্ড কঠিন। সেই জন্য আমার কাছে মনে হলো যে এটা প্রথম আলোর ঘটনার থেকে আরো অনেক বেশি অনন্য। কারণ আমি একেবারেই স্বাধীন না, এমন একটা অবস্থায় থেকেও আমি আমার লেখাপড়া চালিয়ে যাচ্ছি। এটা অনেক কঠিন কাজ।
নিশ্চয়ই স্যার, আমরা দেখতে পাচ্ছি যে আজকে আমাদের বাঁধনের জন্য অনেক মেসেজ। কান্তা মিরপুর থেকে বলেছেন যে ভাইকে একটা থ্যাঙ্কস দিয়ে দিবেন, এত থ্যাঙ্কস, এত দারুণ কণ্ঠ, খুব ভালো লাগছে। এবং তার হল থেকে, তিনি যে হলের সভাপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানকার সভাপতি, আজকে সেই হলের ছাত্রলীগ শাখার সভাপতি, ছাত্রলীগের সভাপতি বরকুল ইসলাম বাঁধন আজকে আমাদের সঙ্গে। তো একটা দারুণ গান গাইবার পরে তার হলের যারা তার ছোট ভাই বন্ধুরা রয়েছেন তারাও কিন্তু আমাকে অনেক মেসেজ দিয়েছেন। সো একটু একটা ব্রেক নিয়ে এসে SMS গুলি পড়তে চাই। আমি সরি যে সবার এতগুলি মেসেজ পড়তে পারবো না, আগে থেকে জানিয়ে দিলাম ভাইরা আমার। তো আশা করছি সেটা আপনারা বুঝবেন এবং আপনাদের বাকি প্রশংসাগুলি তিনি যখন আবারও হলে ফিরে যাবেন তখন সামনাসামনি করবেন। এবং গানের রিকোয়েস্টও পাঠিয়েছেন, আমি এখান থেকে বাছাই করে একটা গানের রিকোয়েস্ট বাঁধনকে পৌঁছে দিব। সো সঙ্গে থাকুন, চলছে কল রাশি অন ঢাকা FM 90.4। আমরা একটা গান শুনতে লার্জেস্ট FM। স্যার ছোট্ট একটা ব্রেক, তারপর আমরা ফিরে এসে আমরা দেখি একটা কে কি রিকোয়েস্ট করেছে। অনেক রিকোয়েস্ট। এই অনুষ্ঠানের সবকিছু ভালো, একটা জিনিসই সমস্যা, খুব বেশি বাণিজ্যিকীকরণ, এত বেশি বাণিজ্যিক বিরতি। যাচ্ছি ব্রেকে, সঙ্গে থাকুন। কল রাশি। জনগণ, ফেসবুক ফ্রেন্ডস সবাই অপেক্ষায়, কোনো আপডেট নেই শেফালির। ওয়েট! বন্ধ থাকা রবি সংযোগ চালু করে ঘর থেকে বেরিয়ে গেলেন শেফালি। ইয়েস! শেফালির ফোনে চলে এলো 9 টাকায় 1 GB ইন্টারনেট। এখনই কিছু সেলফি তুলে আপলোড করে দিচ্ছেন শেফালি। এবার রিচার্জ পয়েন্টে 19 টাকা রিচার্জ করে পেয়ে গেলেন সর্বনিম্ন কল রেট। রিকশায় সেলফি তুলতে বাসার পথে শেফালি। আপনিও বন্ধ সংযোগ চালু করে ফিরে আসুন রবিতে। বিস্তারিত জানতে ভিজিট www.robi.com.bd। রবি। রবি নাম্বার 1 ডিজিটাল লাইফস্টাইল নেটওয়ার্কে এখন 20 টাকা মিনিট কার্ড রিচার্জে জিতুন লাখ টাকা সহ আকর্ষণীয় সব পুরস্কার। রবি। সুরক্ষা চাই, সবার আগে নিজেদের সুরক্ষা চাই, আগামী প্রয়োজনে সুরক্ষা চাই, নিজেদের প্রয়োজনে সুরক্ষা চাই। দেশের উন্নতির চাকা ঘোরাচ্ছে শ্রমিকেরা, আর তাদেরকে আরো বেশি সুরক্ষিত রাখতে তাদের সুবিধা অসুবিধা এবং চা পাওয়া নিয়ে ঢাকা FM এর নতুন আয়োজন আয়োলো প্রেজেন্স সুদিন সন্নিকটে শুনতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার ঠিক রাত 10টায় শুধুমাত্র ঢাকা FM 90.4 এ। শ্রমিক মালিক সরকার, আমরা এক পরিবার, সবার জন্যই আজ ভালো থাকা খুব দরকার। আছেন আমি একসাথে, আমাদের টাইম, আমাদের গেম অন অফলাইন অনলাইন, আমাদের নিত্য নতুন স্টাইল, রবির ডিজিটাল লাইফস্টাইল। রবি নাম্বার 1 ডিজিটাল লাইফস্টাইল নেটওয়ার্কে এখন হোয়াটসঅ্যাপ ভিডিও কলিং ফ্রি পাচ্ছেন 228 টাকা রিচার্জে 1.5 GB প্যাকের সাথে। রবি। আছেন আমি একসাথে, আমাদের টাইম, আমাদের গেম অন অফলাইন অনলাইন, আমাদের নিত্য নতুন স্টাইল, রবির ডিজিটাল লাইফস্টাইল। রবি নাম্বার 1 ডিজিটাল লাইফস্টাইল নেটওয়ার্কে এখন হোয়াটসঅ্যাপ ভিডিও কলিং ফ্রি পাচ্ছেন 228 টাকা রিচার্জে 1.5 GB প্যাকের সাথে। রবি। আমার চুমুক, এক চুমুকে রাগ গলে যায়, 2 চুমুকে ভাগ, 3 চুমুকে খুনসুটি, আর 4 চুমুকে লাভ, 5 চুমুকে লেমন এলো, 6 চুমুকে ডুব, 7 চুমুকে মুড হয়ে যায় অন্যরকম ফ্রেশ, 8 চুমুকে রঙে ঢঙে ট্যাঙ্গোটা তো দুষ্টু মিষ্টি রিফ্রেশিং সাথে অরেঞ্জ আর লেমন ফ্লেভার এলো তোমার প্রিয় ট্যাঙ্গো। দুষ্টু মিষ্টির সাথে ট্যাঙ্গো, চুমুকেই অন্তরঙ্গ। জনগণ, ফেসবুক ফ্রেন্ডস সবাই অপেক্ষায়, কোনো আপডেট নেই শেফালির। ওয়েট! বন্ধ থাকা রবি সংযোগ চালু করে ঘর থেকে বেরিয়ে গেলেন শেফালি। ইয়েস! শেফালির ফোনে চলে এলো 9 টাকায় 1 GB ইন্টারনেট। এখনই কিছু সেলফি তুলে আপলোড করে দিচ্ছেন শেফালি। এবার রিচার্জ পয়েন্টে 19 টাকা রিচার্জ করে পেয়ে গেলেন সর্বনিম্ন কল রেট। রিকশায় সেলফি তুলতে বাসার পথে শেফালি। আপনিও বন্ধ সংযোগ চালু করে ফিরে আসুন রবিতে। বিস্তারিত জানতে ভিজিট www.robi.com.bd। রবি। ফোনে ফোনে খেলা হবে, জিতবে টাকে, টিমওয়ার্কে এনে দেবে পাওয়ার প্লে, আমরা শেয়ার করি
নাম্বার 1 ডিজিটাল লাইফস্টাইল নেটওয়ার্কে 1 জিবি ইন্টারনেট মাত্র 89 টাকায়, সাথে থাকছে দুর্দান্ত সব গেমস। রবি সবার সাথে ঢাকা FM 90.4। চুপচাপ বসে থাকাটা আমার ধাতে নেই। হাত ভাঙা তো কি হয়েছে, প্রতিদিন ফেসবুকে সাইট সিং চলবেই। সন্ধ্যায় ইমোতে ওয়াইল্ড আড্ডা হবে, আর রাতে ক্যাম্প করবো ইউটিউবে। ঘুম না আসলে জঙ্গলে খালি পায়ে একা একা ব্রাউজিং, সো নেক্সট 7 দিন অনলাইনে ধুমায় ট্রাভেলিং। মেপে মেপে ইন্টারনেট ইউজ যাদের পোষায় না, তাদের জন্য বাংলা লিংকে 2 জিবি ইন্টারনেট মাত্র 129 টাকায় 7 দিনের জন্য। বাংলা লিংক। কেমন জানা টানে এনেছিস তুই আমায় এখানে, প্রাণ খুলে বলবো তোকে, জমা ছিল যত কথা মনে। কখনো ভাবি নিজেকে হারাবো, তোর মাঝে ডুবে যাবো, অচেনা তোর ভালোবাসায় উড়ে উড়ে ঘুরে বেড়াবো। প্রাণ খুলে বলে দেব মনের কথা, প্রাণ আপে জেনে নাও মনের কথা। ওপেন আপ উইথ প্রণব। জনগণ, ফেসবুক ফ্রেন্ডস সবাই অপেক্ষায়, কোনো আপডেট নেই শেফালির। ওয়েট, বন্ধ থাকা রবি সংযোগ চালু করে ঘর থেকে বেরিয়ে গেলেন শেফালি। ইয়েস, শেফালির ফোনে চলে এলো 9 টাকায় 1 জিবি ইন্টারনেট। এখনই কিছু সেলফি তুলে আপলোড করে দিচ্ছেন শেফালি। এবার রিচার্জ পয়েন্টে 19 টাকা রিচার্জ করে পেয়ে গেলেন সর্বনিম্ন কল রেট। রিকশায় সেলফি তুলতে তুলতে বাসার পথে শেফালি। আপনিও বন্ধ সংযোগ চালু করে ফিরে আসুন রবিতে। বিস্তারিত জানতে ভিজিট www.robi.com.bd। রবি। কল রাশি। ফিরে এলাম আবারও, চলছে কল রাশেক অন ঢাকা FM 90.4। সঙ্গে রয়েছেন জনাব রাশেক রহমান, এবং আজকে আমাদের একজন গায়ক অতিথি রয়েছেন, যিনি ছাত্র রাজনীতি করেন, বাংলাদেশ ছাত্রলীগের গায়ক অতিথি না, ছাত্র রাজনীতি করে, ছাত্র নেতা, সে গান গেতে ভালোবাসে এবং সে সঙ্গীতে পড়ালেখা করেছে। হ্যাঁ, সঙ্গীতে পড়ালেখা না করলে কি গান গাওয়া হতো? মানে গানের প্রতি প্যাশনটাকে ছিল না, কি মনে হয়? জি, গানের প্রতি প্যাশনটা অনেক ছোটবেলা থেকে, এই জন্যই সঙ্গীতে পড়া। জি, আমার দাদাও একজন শিল্পী ছিলেন। বাহ। মানে সঙ্গীত ঘরানার পরিবারে আমার বড় হয়েছি। ওইখান থেকেই আসলে সঙ্গীতের প্রতি যে ওই অনুরাগটা ছিল। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার পর থেকে সঙ্গীতটা এখন পর্যন্ত কন্টিনিউ করতেছি। দোয়া করবেন ভবিষ্যতে যেন রাজনীতির পাশাপাশি সঙ্গীতটাকেও। তো বাঁধন, আমরা একটা কাজ করি, তোমার হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক, তার সাথে কথা বলবা? স্যার, আমরা কিন্তু একটা কল নিয়েছি, রাজশাহীর একজন বন্ধু ওয়েট করছেন, তিনি কিছু কথা বলতে চান আপনার সঙ্গে। তাই? আচ্ছা, আমরা রাজশাহী নেই, আগে তার সঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন অনু। হ্যালো অনু, শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়াইসাম। হ্যাঁ, কেমন আছেন? জি আছি ভালো, আপনি কেমন আছেন? ভালো আছি। জি বলেন বোন। আমি রাজশাহী থেকে বলছি। জি। আমি যখন ছোটবেলায় ছিলাম, 6 বছর বয়স, তখন আমার আম্মা মারা যায়। আচ্ছা। আমি অনেক কষ্টে লেখাপড়া করেছি। জি। আমার একটা স্বপ্ন, আমি প্রাইমারির একটা চাকরি করতে চাই। আমার এই স্বপ্নটা জানি না পূরণ হবে কিনা, আপনাদের এই প্রোগ্রামটা শোনার পর মনে হয়েছে যে আমার স্বপ্নটা মনে হয় পূরণ হবে। আসলে আপনার, হ্যাঁ বলেন, আপনি বলেন, আমি শুনি, বলেন। আমরা 2 ভাই বোন ছিলাম। আমার আব্বু আবার বিয়ে করে, তারপরে আরো 3টা ভাই হয়েছে। আমরা 4-5 ভাই বোন, মোট আমরা 7 জন পরিবারে। তো আমাদের অনেক কষ্টে দিন গেছে। আমার লেখাপড়া প্রায় বন্ধ হওয়ার পথে। আমার ছোট ভাই রাজমিস্ত্রি কাজ করে আমাকে লেখাপড়া করেছে। আপনি লেখাপড়া শেষ করেছেন? এখন 8-10 জন বাচ্চা পড়ায়। আপনি লেখাপড়া শেষ করেছেন?
আমি ডিগ্রি ফাইনাল ইয়ার এবার। ডিগ্রি ফাইনাল ইয়ার। কোন কলেজে পড়েন? আমি তারান্দ কলেজে পড়ি। আচ্ছা, আপনার স্থানীয় সাংসদ ওনার নাম জানেন? আপনার এলাকার স্থানীয় সংসদ সদস্য ওনার নাম জানেন? বললাম না। আপনার এলাকার স্থানীয় সংসদ সদস্য অর্থাৎ এমপি ওনার নামটা কি জানেন? জি না, ও মুসলিম, আমাদের এখানকার চেয়ারম্যান যিনি। আচ্ছা, উনি চেয়ারম্যানের নাম জানেন, কিন্তু তো এমপি সাহেবের নামটা জানেন না? না, মনে পড়ছে না, মানে টেনশন, আমি ভুলে গেছি সবকিছু। আমার কল রিসিভ করেছে, আমি বুঝতেই পারিনি আমি আজ কথা বলতে পারবো। আচ্ছা যাক, ঠিক আছে। এখন কথা হচ্ছে, আপনি তো লেখাপড়া অলমোস্ট আপনার শেষ হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ায় আসলে হস্তক্ষেপ করার কোনো সুযোগ নাই। সুতরাং মেধায় যদি আপনার না হয়, সেক্ষেত্রে আমরা খুব একটা বেশি কিছু করতে পারবো না। আমরা মেধা দিয়ে হয়, তারপরে অনেকে বলে যে টাকা না থাকলে না, এটা ঠিক নয়, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। আপনি এটা জানবেন যে বেশিরভাগ ক্ষেত্রে এরা হয় প্রতারক গোষ্ঠীর একজন, অর্থাৎ তারা 10 জনের কাছ থেকে টাকা নেয়, নিয়ে বসে থাকে লটারির মতো, কোন জনের হলো কোন জনের হলো না। অর্থাৎ যার চাকরি হলো তার টাকাটা তারা রেখে দিবে, যার চাকরি হবে না তাদেরকে টাকাটা হয়তো বা দেরি করে, বিলম্ব করে, হয়রানি করে ফেরত দিবে। এসব ফাঁদে পা দেওয়ার কোনো সুযোগ নেই। আমি মনে করি আপনি যেহেতু লেখাপড়া শেষ করছেন, এতটা সংগ্রাম করেছেন, ভালো করে পড়ালেখা করে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে পরীক্ষা, সেই পরীক্ষায় যদি আপনি অংশগ্রহণ করেন, তাহলে অবশ্যই আপনি চাকরি পাবেন। কারণ এই সরকার, এই শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা বিষয়ক যে মন্ত্রণালয়, তারা সত্যিকার অর্থে ভালো শিক্ষক খুঁজছেন, যাতে আগামী দিনের যে ভবিষ্যৎ আমাদের দেশের কোমলমতি শিশুরা, তারা যাতে সত্যিকার অর্থে শিক্ষিত হতে পারে। সুতরাং আপনাকে ঠিকভাবে পড়ালেখা করতে হবে এবং পরীক্ষাটা দিতে হবে। আমি দুঃখিত যে এই ক্ষেত্রে আপনাকে আমি সরাসরি খুব একটা সহযোগিতা করতে পারছি না, বাট আপনার জন্য শুভকামনা আমাদের থাকলো। অনেক ধন্যবাদ যারা আমাদেরকে শুনছেন। যারা SMS এ বলছেন কল করুন, তারা SMS এ দয়া করে আপনাদের ফোন নাম্বারটি পাঠিয়ে দিবেন, এবং যারা ডায়াল করছেন 0961190 এই নাম্বারে কল করবেন। আমরা গান শুনবো নাকি স্যার? অনেক গানের রিকোয়েস্ট তো আজকে শোনা যায়। হ্যাঁ, তুমি কি গান শোনাতে চাও এখন বাঁধন? ভাই, আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে, আমি লালন সাইজির কোনো গান, আমি সেই গানটি আমরা কেন জানি লালন সাইজির গানের জন্য রিকোয়েস্ট পেয়েছি স্যার। আজকে তোমার সন্ধ্যা, তোমার যে গানগুলো গেতে ইচ্ছা করে সেটা তুমি গাও। তুমি তোমার মার কথা মনে করে গেতে পারো, তুমি তোমার শিক্ষক, তোমার অভিভাবক, তার কথা চিন্তা করে গেতে পারো, তোমার যাদের সাথে তুমি রাজনীতি করো তাদের কথা করে চিন্তা করে গেতে পারো, তোমার দেশ মাতৃকার কথা চিন্তা করে গেতে পারো। প্ল্যাটফর্ম ইজ ইয়ার্স, তুমি যেই গান গাবে সেই গানই আমরা শুনবো। গাও তুমি। তারে ধরিতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায়, কেমনে আসে যায় খাঁচার ভিতর চিন, পাখি কেমনে আসে যায়, তারে ধরিতে পারলে মন বেড়ি, ধরিতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায়, কেমনে আসে যায় খাঁচার ভিতর চিন, পাখি কেমনে আসে যায়। 8 কুঠরি নয় দরজায় আটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা। 8 কুঠরি নয় দরজায় আটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা। তারু পরে সদর কোঠা, তারু
সদর কোঠায় আয়না মহল তাই কেমনে আসে যায় খাঁচার ভিতর আছি পাখি কেমনে আসে যায়। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, খুবই ভালো গাচ্ছ। খালি গলায় সুরে গাওয়া খুব কঠিন, তাই না? এবং লাইভ শোতে একটা নোটও এদিক ওদিক নাই। ভেরি গুড, আমরা দোয়া করি তোমার জন্য। আসো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলামিনের সাথে কথা বলি। আলামিন, কেমন আছো? ভালো আছো তুমি? ভাই আলহামদুলিল্লাহ, আপনার তো অনেক ভালো আছি। আর আমি হচ্ছে যে আপনারা মনে আমি একটা কোয়েশ্চেন করছিলাম যে উই ওয়ান্ট দিস জেনারেশন যারা আই হেট পলিটিক্স, মানে যারা হেট পলিটিক্স লিখে আপনার ফেসবুকে দেয়। তো আমি মনে করি ভাই সেই সময়টা চলে আসছে, কারণ যেখানে রাশেক ভাইয়ের মতো মানুষ, এই এফএম বর্তমানে একটা জনপ্রিয় মনে হয় যে প্ল্যাটফর্ম, সেইখানে রাশেক ভাইয়ের মতো মানুষ গিয়ে যদি এই ধরনের একটা প্রোগ্রাম করে, আর সেখানে যদি বাদন ভাইয়ের মতো আমার বঙ্গবন্ধু দলের প্রেসিডেন্ট তারা যদি নিয়ে গান শোনায়, তো আমার মনে হয় না যে ছাত্র রাজনীতি নিয়ে বা রাজনীতি নিয়ে মানুষের যে নেতিবাচক যে ধারণা, সেই ধারণাটা মনে হয় না আর বেশি দিন থাকবে ফেসবুকে। তাই তুমি বিশ্বাস করো? তাই আমি অবশ্যই বিশ্বাস করি, কারণ রাশেক ভাই যেখানে আছে, আমি সবসময় একটা মানুষকেই আমরা আইকন হিসেবে ভাবি, যার গলার কণ্ঠস্বর, বক্তৃতা দেওয়ার যে ধরন, তো সব মিলায় ভাই আপনি হচ্ছে মানে আমাদের আইকন, আমাদের তরুণ প্রজন্মের, এই প্রজন্মের আইকন। আর ঢাকা এফএম কে অনেক অনেক ধন্যবাদ, তারা এই ধরনের প্রোগ্রাম করার জন্য, আর বাদন ভাইকে নিয়ে গান গাওয়ানোর জন্য। আমি গানগুলো শুনছিলাম, আমি অনেক গান শুনি বাদন ভাইয়ের সব সময়। আলামিন, তোমার বয়স কত? আমার বয়স কত হবে? 21। এই ব্যাপারটাই আমি চাই যারা ফেসবুকে লেখে যাই হেট পলিটিক্স তারা জানুক। অর্থাৎ ছাত্র রাজনীতি যে এখন ছাত্ররা করছে, এই ব্যাপারটা প্রথমে তাদেরকে জানতে হবে। তারা যদি জানে, এরপরে দেখবে আস্তে আস্তে তারা ছাত্র রাজনীতিকে ভালোবাসা শুরু করবে। এবং সবচেয়ে বড় কথা কি জানো, যেই রাজনীতি তোমায় আমায় স্বাধীন দেশ দিয়েছে, যেই রাজনীতি তোমায় আমায় আমাদের নিজেকে স্বাবলম্বী করার একটা সুযোগ করে দিয়েছে, যেই রাজনীতি আমাদের নিজস্ব একটা বিচরণ ক্ষেত্র তৈরি করে দিয়েছে, সেই রাজনীতি যারা করে তাদেরকে কেন আমরা হেট করব? সুতরাং রাজনীতিবিদদের মাঝেও, রাজনীতির মাঝেও যে অনেক ভালো উদাহরণ আছে, এটাকে যদি তুলে ধরা যায় বিভিন্ন গণমাধ্যমে, তাহলে তুমি আমাকে যে প্রশ্নটা করেছিলে, সেই সমস্যা বা সেই প্রশ্নটার চিরকালের ইতি আমরা টানতে পারবো। তো আলামিন, তুমি বাঁধনের সাথে কিছু কথা বলতে চাও? সে কিন্তু লাইনে আছে, তুমি কথা বলো। শিওর। বাঁধন ভাই, কি খবর? আলামিন বলো। আপনার ফেসবুক আইডিটা একটু বইলা আইসেন ভাই, এখানে একটু মানে বইলা দিলাম যে আপনার ফেসবুক আইডি কিন্তু বরিজুল ইসলাম বাদন না, আপনার বিআই বাদন। এটা সবাই অনেক বলে দিলাম। আমি অনেক খুশি। আমি হচ্ছে আপনার গানটা শুনছিলাম, প্লাস আপনার যে কথাগুলো। রাশেক ভাইকে অনেক ধন্যবাদ, ঢাকা এফএম কে ধন্যবাদ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের পক্ষ থেকে যত শ্রোতা রয়েছেন ঢাকা এফএম সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসলে বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সভাপতি ঢাকা এফএম এর মতো জায়গায় গিয়ে গান গাচ্ছে, এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়, বাংলাদেশ ছাত্রলীগের জন্য অনেক গর্বের বিষয়। দেশরত্ন শেখ হাসিনার যে সাংস্কৃতিক বিপ্লবের যে ম্যান্ডেটটা রয়েছে, সেটার মধ্যে আমরা বিশ্বাস করি সঙ্গীত একটা অপরিহার্য অংশ, সেখানে বাদন ভাই সেই কাজটা করছে। আমি অনেক অনেক মানে গর্বিত। আমি রাশেক ভাইকেও বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, ঢাকা এফএম কেও আরেকবার ধন্যবাদ। আলামিন, সবাই অনেক ভালো থাকবেন। কোন সাবজেক্টে পড়ালেখা করছো? ভাই আমি হচ্ছে ক্রিমিনোলজি, অপরাধ বিজ্ঞান। আমি এটা জিজ্ঞেস করলাম স্পেসিফিক কারণে, সবাই শুনুক, সবাই জানুক যে এখনকার যারা ছাত্র রাজনীতি করে তারা কোন অংশে কম মেধাবী না। তো তুমি ভালো থাকবে, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানে 5-6 মিনিট বাকি আছে, তো পরে দেখা হবে, কথা হবে। হ্যাঁ, ভালো থাকবে। ধন্যবাদ। ইনশাআল্লাহ ভাই, ধন্যবাদ। আমরা একটা কাজ করি জুয়েল, আমরা আরেকটা ফোন কল নিয়ে নেই। জি হ্যাঁ,
নিয়ে, অথবা আমরা বাঁধনে একটা গান শুনি। একটা গান শুনি স্যার, কারণ ফোন কল বোধহয় এখন শেষের দিকে মাত্র, আমরা দেখি পাই কিনা। তবে এই ফাঁকে একটা গান শুনি। 2 মিনিট আর একটা গান গাও তোমার পছন্দের। আমরা এই কলটির পরে দেখতে পাচ্ছি আমাদেরকে অনেকে লিখেছেন, দুজন বন্ধুর এসএমএস দেখতে পাচ্ছি যে আমিও ছাত্র রাজনীতি করতে চাই এবং টেলিফোন নাম্বার দিয়ে পাঠাচ্ছি। নিশ্চয়ই যে যার জায়গা থেকে এভাবে ভাবলেই হবে যে আমরা চাই প্রগতিশীল রাজনীতির জয় জয়কার, যেই রাজনীতিতে বাংলাদেশের স্বাধীনতায় আমরা বিশ্বাস করব, যেই রাজনীতিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে আমরা বিশ্বাস করব, যেই রাজনীতিতে ধর্মনিরপেক্ষতা, গণতান্ত্রিক অভিযাত্রার মধ্য দিয়ে সমাজতান্ত্রিক একটি পরিবেশ, একটি প্রতিবেশ প্রতিষ্ঠিত হোক, এবং যেই রাজনীতিতে টেকনাফ থেকে তেঁতুলিয়ার প্রত্যেকটি অঞ্চলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, সেই রাজনীতি যারা উদযাপন করবে, সেই ছাত্র রাজনীতি, সেই রাজনীতিতে আমরা বিশ্বাস করতে চাই। তো বাঁধন, আরেকটা গান 2 মিনিট গাও। বলি মা তোর চরণ ধরে ননি চুরি আর করব না, আর আমারে মারিস সিনেমা, আর আমারে মারিস সিনেমা, আর আমারে মারিস সিনেমা, ননির জন্যে আজ আমারে মারিলি গো মা বেঁধে ধরে, ননির জন্যে আজ আমারে মারিলি গো মা বেঁধে ধরে, দয়া নাই মা তোর অন্তরে, দয়া নাই মা তোর অন্তরে, স্বল্পেতেই গেল জানা মাগো, স্বল্পেতেই গেল জানা, আর আমারে মারি সিনেমা। হয় না আসলে আরো বিস্তারিত গান শুনতে জানি, ইনস্ট্রুমেন্ট শো। সময় আমাদের শেষ, যাওয়ার আগে শুধু বলতে চাই, বব মার্লে তিনি র্যাগে ভিত্তিক গানের জন্য সমাদৃত, মানুষের মুক্তির গানের জন্য সমাদৃত। তিনি একটা কথা বলেছিলেন, ওয়ান গুড থিং অ্যাবাউট মিউজিক, when it hits you you feel no pain। অর্থাৎ সঙ্গীত এবং সুর এ এমন এক অস্ত্র, এ এমন এক গোলা বারুদ, এ যখন আমাদের আঘাত করে তাতে কোনো ব্যথা আমরা অনুভব করি না। সুতরাং সঙ্গীত হোক অন্যতম একটি অস্ত্র, যার মধ্য দিয়ে আমরা এই সমাজকে পরিবর্তন করব, এই দেশকে পরিবর্তন করব, এবং সুন্দর আলোকিত একটি স্বপ্নকে লালন করব। ঢাকা FM 90.4 এবং কল রাশেকের অগণিত দর্শক শ্রোতা সকলকে শুভরাত্রি জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন। আগামী সপ্তাহে শুক্রবার রাত 9টা থেকে আবারও 10টায় কথা হবে। আলাপচারিতায় মিথস্ক্রিয়ায় আমরা মেতে উঠব। ধন্যবাদ, শুভরাত্রি। কল রাশেক।